ডিসেম্বর মাস এসে গেছে, আর শীত আসলেই মন চায় সবসময় কোথাও একটা ঘুরতে যেতে। সবসময় তো আর দূরে কোথাও যাওয়া যায় না, তাই আজ আমি তোমাদের একদিনে গিয়ে ঘুরে আসা যায় এরকম একটা জায়গায় নিয়ে যাব। চলো আজ তাহলে আমরা ঘুরে আসি হুগলির একটা ঐতিহাসিক শহর ব্যান্ডেল থেকে। এখানে আমরা দেখব ব্যান্ডেল চার্চ, ব্যান্ডেল ইমামবাড়া আর হংসেশ্বরী মন্দির। তোমাদের বলে দিই ব্যান্ডেল তোমরা যাবে কিভাবে। হাওড়ার থেকে বা শিয়ালদার থেকে যে কোনো স্টেশন থেকেই তোমরা ব্যান্ডেল যাওয়ার জন্য ট্রেন পেয়ে যাবে। হাওড়ার থেকে যেরকম হাওড়া বর্ধমান লোকাল, হাওড়া কাটোয়া লোকাল, হাওড়া ব্যান্ডেল লোকাল এগুলো পাবে। হাওড়ার থেকে ব্যান্ডেলের ভাড়া পড়বে 10 টাকা। আর শিয়ালদার থেকেও তোমরা মা তারা এক্সপ্রেস বা কাটোয়া গ্যালোপিন লোকাল এগুলো করে ব্যান্ডেল স্টেশনে পৌঁছে যেতে পারো। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতো তোমাদের টাইম লাগবে ব্যান্ডেল স্টেশন পৌঁছাতে। চারিদিকেই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে তোমরা ট্রেন জার্নিটাকে উপভোগ করো। ফাইনালি আমরা এসে গেছি হুগলি স্টেশনে। হুগলি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা বাইরে বেরাবো। আর বাইরে বেরিয়ে 1-2 মিনিট মতো হেঁটেই আমরা সামনে যে অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড পাবো, ওখান থেকে অটো বা টোটো নিয়ে আমরা যাব ব্যান্ডেল চার্চে। এই যে দেখতে পাচ্ছ অটো স্ট্যান্ড, এখান থেকে আমরা একটা অটো নিয়ে নেব। আমরা অটোতে উঠে গেছি। তোমরা চাইলে ব্যান্ডেল স্টেশনেও নামতে পারো। ব্যান্ডেল স্টেশনেরও 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তোমাদের বাইরে আসতে হবে। ওখান থেকে তোমরা অটো টোটো দুটোরই অপশন পেয়ে যাবে। আমি হুগলি স্টেশনে নেমেছি। হুগলি আর ব্যান্ডেল দুটো স্টেশন থেকেই ব্যান্ডেল চার্চের ডিস্টেন্স অলমোস্ট সেম, আর ভাড়াও সেম। দুটো স্টেশন থেকেই ব্যান্ডেল চার্চ যাওয়ার ভাড়া পড়বে 20 টাকা। এই যে আমরা এসে গেছি ব্যান্ডেল চার্চে। পশ্চিমবঙ্গের যত প্রাচীনতম চার্চ আছে তার মধ্যে ব্যান্ডেল চার্চ হচ্ছে অন্যতম। ব্যান্ডেল চার্চের অ্যাকচুয়াল নেম হচ্ছে দ্য ব্যাসিলিকা অব দ্য হোলি রোজারি। এটি যিশুর মা মেরি মাতার প্রতি উৎসর্গিত। চলো তাহলে একটু ভিতরে যাওয়া যাক। এবার তোমাদের টাইমিংয়ের ব্যাপারটা বলে দিই। চার্চ প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 4:50 অবধি খোলা থাকে। সপ্তাহের সব দিনই চার্চ খোলা থাকে, শুধুমাত্র রবিবার মেইন যে প্রেয়ার হল সেটা বন্ধ থাকে। আর এই চার্চে কোনো প্রবেশ মূল্য নেই। এই যে এখানে যে রেপ্লিকাটা দেখছো, এখানে দেখানো হয়েছে জিসাস যখন সাধারণ মানুষের মধ্যে তার শিক্ষা দিতেন, তখন সেই বাণী শোনার জন্য স্বর্গের থেকে পরীরাও নেমে আসতো। চার্চের সামনে একটা অনেক বড় বাগান রয়েছে, আর বাগানের চারপাশে যীশু খ্রিস্টের জীবনের লাস্ট জীবনের কিছু ঘটনা খুব সুন্দরভাবে রেপ্লিকার মাধ্যমে দেখানো আছে। যেরকম জিসাসকে যে ক্রসের মধ্যে আটকে রাখা হয়েছিল, ক্রসের মধ্যে আটকে ক্রসবিদ্ধ করা হয়েছিল, সেই ক্রসটা জিসাসই কাঁধে করে বয়ে নিয়ে আসছেন। আর এটা দেখে সাধারণ মানুষ যে কান্না করছিলেন, এগুলো সব এখানে ছোট ছোট পুতুলের মাধ্যমে ডিসপ্লে করা আছে। এর মধ্যে তোমাদের একটু এই চার্চের ইতিহাসটা বলি। পর্তুগিজরা 1999 সালে এই চার্চটি নির্মাণ করেন। পরে এই চার্চটিকে আবার পুড়িয়ে ফেলা হয়। পুনরায় এটি 1660 খ্রিস্টাব্দে আবার পুনরায় নির্মাণ করা হয়। 1999 সালে যে চার্চের ধ্বংসাবশেষ, সেই ধ্বংসাবশেষ এই চার্চের সাইডে কিছু রাখা আছে, তোমরা চাইলে সেগুলো গিয়ে দেখে আসতে পারো।
এই যে পেন্টিংয়ের রেপ্লিকাটা দেখছেন, এই পেন্টিংটার নাম হচ্ছে দ্য লাস্ট সুপার অ্যান্ড আর্ট ইন মিলান। এটি বিখ্যাত পেন্টার দ্য লিওনার্দো দা ভিঞ্চি ড্র করেছিলেন। এটি দেখানো হচ্ছে জিসাস তার কাছের কিছু মানুষজনের সাথে লাস্ট যে ডিনার করেছেন। জিসাসের জীবনের বিভিন্ন ঘটনা দেখতে দেখতে আমরা একদম চার্চের ব্যাক সাইডে চলে এসেছি, চার্চের একদম অপোজিটে চলে এসেছি, বাগানের শেষ প্রান্তে। এখানে জিসাসের ক্রসের সাথে একটা বেদি মতো করা আছে, এখানে চাইলে তোমরা মোমবাতি জ্বালাতে পারো। এখান থেকে বাগানের সাথে চার্চটিকে দেখতে অপূর্ব সুন্দর লাগে। চল এবার আমরা বাগানের পথ দিয়ে একটু এগিয়ে যাই সামনের দিকে, কারণ আমরা এখনও চার্চের যে মেন গৃহ সেটাতেই প্রবেশ করিনি। 1999 সালে যে চার্চটি নির্মাণ হয়েছিল, যেটি পরে পুড়িয়ে ফেলা হয়, সেটির কিছু ধ্বংসাবশেষও বাগানের সাইডে রাখা আছে, তোমরা চাইলে সেটাও একবার দেখে নিতে পারো। যে আমরা এসে গেছি চার্চের মূল প্রেক্ষাগৃহের সামনে। (1999 সালে তৈরি হলেও চার্চটি বেশ মেনটেন আছে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। চলো এবার গেট দিয়ে আমরা চার্চের ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করেই ডান দিকে তোমরা দেখতে পাবে মাতা মেরির একটা রেপ্লিকা করা আছে। চার্চের দেওয়ালের গায়ে যীশু খ্রিস্টের জীবনের বিভিন্ন ঘটনা, ওনার বলা বিভিন্ন বাণী খুব সুন্দরভাবে চিত্রায়ন করা আছে, সাথে লেখাও আছে, বাংলাতে লেখা আছে, ইংলিশেও লেখা আছে। তোমরা প্লিজ একটু টাইম নিয়ে ওগুলো পড়ে দেখবে, মন একদম শান্ত হয়ে যাবে। আর এই ডান দিকে যে ঘরটা দেখছো, এটা হচ্ছে মূল প্রার্থনা করার ঘর। এখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তোমরা অবশ্যই ওখানে গিয়ে একটু টাইম কাটিয়ে আসবে। প্রেয়ার হল থেকে বাইরে আমরা বেরিয়ে গেছি, বেশ কিছুক্ষণ প্রেয়ার হলে বসে এখানেও একটা ছোট্ট পার্ক মতো করা আছে। পার্কের সামনে জিসাসের আর মাতা মেরির একটা রেপ্লিকা রাখা আছে, যার সামনে তুমি চাইলে মোমবাতি দিয়ে প্রার্থনা করতে পারো। ভীষণ সুন্দর জায়গা, এখানে গেলে মন একদম শান্ত হয়ে যাবে। এবার আমরা পাশের এই সিঁড়ি দিয়ে চার্চের উপরে উঠব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন। বেশ কিছু সিঁড়ি আছে, প্রায় 60টা মতো সিঁড়ি আছে। সিঁড়ি পেরিয়ে উপরে আসলে উপরেও প্রার্থনা করার জন্য একটা জায়গা রয়েছে, তুমি চাইলে এখানে বসেও প্রার্থনা করতে পারো। উপর থেকে চার্চটাকে দেখতে আরও অনেক সুন্দর লাগে, আর এখান থেকে তুমি খুব সুন্দর একটা হুগলি নদীরও ভিউ পাবে। পুরো চার্চটা অনেক বড় এরিয়া নিয়ে তৈরি হয়েছে, আর এখানে আসলে মন একদম শান্ত হয়ে যাবে। ভীষণ ভীষণ ভালো জায়গা, আমাদের কাছাকাছি এত সুন্দর একটা চার্চ আছে। আর চার্চ থেকে বেরিয়ে ঠিক চার্চের ডান দিকেই রয়েছে একটা মাস্তুল ঘর। কথিত আছে বঙ্গোপসাগরে একটা পর্তুগিজ জাহাজ প্রচণ্ড ঝড়ের মুখে পড়লে মাতা মেরি সেই জাহাজটিকে রক্ষা করে।
আর তারপর জাহাজের ক্যাপ্টেন মাস্তুলটিকে চার্চে দান করে যায়। অবশ্যই তোমরা এই মাস্তুলটি একবার দেখে আসবে। চলো, ব্যান্ডেল চার্চ তো মোটামুটি ঘোরা হয়ে গেল। এবার আমরা ব্যান্ডেল চার্চ থেকে বেরিয়ে আমাদের পরবর্তী যে ঘোরার জায়গা আজকের ইমামবাড়া, সেখানে যাব। ব্যান্ডেল চার্চের সামনে থেকেই আমরা ইমামবাড়া যাওয়ার জন্য টোটো নিয়েছি। টোটো ভাড়া পড়েছে এক একজনের 20 টাকা করে। আর ব্যান্ডেল চার্চ থেকে ইমামবাড়া ডিস্টেন্স খুব একটা বেশি না, 2 কিলোমিটার মতো। তোমরা যদি একসাথে গ্রুপে অনেকে আসো সেক্ষেত্রে তোমাদের ভাড়া 10 টাকা করে পড়বে, কিন্তু আমরা যেহেতু 2 জন ছিলাম তাই আমাদের 20 টাকা ভাড়া নিয়েছি। যে আমরা এসে গেছি ইমামবাড়া, যে শিশু হল আছে তার একদম অপোজিটে হচ্ছে ইমামবাড়া। আমরা যে সময় এসেছিলাম এই সময় ইমামবাড়ার রিপেয়ারিংয়ের কাজ চলছিল, যে দেখছো একদিকটা রিপেয়ারিং হচ্ছে আর অপোজিট সাইডটা অলমোস্ট কাজ হয়ে গেছে। ইমামবাড়ার মেন আকর্ষণ হচ্ছে বড় যে ক্লক টাওয়ার, যেটা ইমামবাড়ার মেন ঢোকার যে এন্ট্রি গেট তার উপরে রয়েছে। চলো ভিতরে ঢোকা যাক। আর তোমাদের একটু টাইমিংটা বলে দিই। ইমামবাড়া তোমার নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস অবধি, মানে শীতকালে খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর গরমের সময় মানে মার্চ থেকে নভেম্বর অবধি ওটা বিকেল 5:30 অবধি খোলা থাকে। আর এখানে এন্ট্রি ফি আছে, এখানে প্রত্যেকের এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে। এই যে এখান থেকে তোমরা টিকিটটা নিয়ে নেবে। এই জায়গাতে ইমামবাড়ার পুরো হিস্ট্রিটা লেখা আছে, তোমরা একটু পজ করে চাইলে পড়ে নিতে পারো। ইমামবাড়া শব্দের অর্থ হচ্ছে একটা বড় হল ঘর বা ইমামদের থাকার জায়গা। ইমামবাড়াটি নির্মাণ করেন দানবীর হাজি মোহাম্মদ মহসিন। এটি নির্মাণে টাইম লেগেছিল 20 বছর। ইমামবাড়া কনস্ট্রাকশনের কাজ শুরু হয় 1841 সালে আর এটি শেষ হয় 1861 সালে। তখনকার দিনে এই ইমামবাড়াটি নির্মাণ করতে খরচা পড়েছিল প্রায় 2,20,000 টাকা মতো। দীর্ঘ 20 বছর ধরে এই ইমামবাড়াটি তৈরি হয়। একটা সংস্কৃতির মেল বন্ধন বলা চলে এই ইমামবাড়াকে। এখানে একটি বড় প্রেয়ার হলও রয়েছে, যেটি এখন কনস্ট্রাকশনের জন্য বন্ধ রয়েছে, মানে রিপেয়ারিংয়ের জন্য বন্ধ রয়েছে। আর প্রেয়ার হলের ঠিক বাঁ দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এদিকে রয়েছে সূর্য ঘড়ি বা সান ক্লক। চলো তোমাদের দেখাই সান ক্লক জিনিসটা অ্যাকচুয়ালি কি। এটা হচ্ছে ইমামবাড়ার ব্যাক সাইডে যাওয়ার রাস্তা। ইমামবাড়ার একদম পেছনেই রয়েছে হুগলি নদী। ভীষণ সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য তুমি এখান থেকে উপভোগ করতে পারবে। এই যে এটা হচ্ছে সূর্য ঘড়ি বা সান ক্লক। 3 ফুট মতো উঁচু এই স্তম্ভটা। এটার ওপরে যখন সূর্যের রশ্মি পড়ে আর এই যে কাঁটাটা দেখছো এর ছায়া যে ঘরে পড়ে সেইভাবে টাইম নির্ণয় করা যায়। আমরা যে সময় গেছিলাম সে সময় সূর্যের আলো ছিল না, তাই তোমাদের আমি ভালোভাবে দেখাতে পারলাম না। ইমামবাড়ার একদম ব্যাক সাইডে রয়েছে হুগলি নদী। আর এখান থেকে তোমরা নৌকাও করেও ঘুরতে যেতে পারো। এই যে ছোট ছোট নৌকাগুলো দেখছো এগুলো তোমাদের 50 টাকা 60 টাকা করে ব্যান্ডেল চার্চ থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। আমরা আজকে যাব না, কারণ আমরা জাস্ট আগেই ব্যান্ডেল চার্চ ঘুরেই এখানে এসেছি।
এখান থেকে হুগলি নদীর খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। চলো এবার আমরা আবার ইমামবাড়ার দিকে যাই। যে ইমামবাড়া একদম মধ্যেখানে একটা ফোয়ারা আছে, যেটা সন্ধ্যের সময় চালু করে দিয়েছে, বিকেল হয়ে গেছে বলে। আর উপরে এই যে ঘড়িটা দেখছো, এই যে ক্লক টাওয়ারটা, এটা হচ্ছে ইমামবাড়ার মেন আকর্ষণ। আমরা এবার এই ক্লক টাওয়ারের দিকে যাব। ইমামবাড়ার ভিতরে দুতল বিশিষ্ট বাড়ি আছে, যেখানে এখন ইসলামিক কিছু স্কুল চলছে। ক্লক টাওয়ারে ওঠার জন্য দুটো সিঁড়ি আছে, একটা ছেলেরা ইউজ করে আর একটা ইউজ করে মেয়েরা। এই ক্লক টাওয়ারটা 150 ফিট মতো উঁচু, আর এটাতে ওঠার জন্য আমাদের 152টা সিঁড়ি উপরে উঠতে হবে। উপরে 3টি ঘন্টা আছে, যে ঘড়িটা টাইম দেওয়ার সাথে সাথে এই ঘন্টাগুলো বাজতে থাকে। যেটা সব থেকে বড় ঘন্টা, সেটি বাজে 1 ঘন্টা অন্তর অন্তর, মানে ঘন্টায় একবার। আর ছোট ঘন্টা দুটি বাজে 15 মিনিট পর পর। বড় ঘন্টাটির ওজন 80 টন, আর ছোট ঘন্টা দুটির ওজন 30 টন ও 40 টন। ঘন্টাটি সপ্তাহে একবার দম দিতে হয়। দম দেওয়ার জন্য কমপক্ষে 2 জন লোক লাগে, এবং যে চাবিটা দিয়ে দম দেওয়া হয় সেটার ওজনই 20 কিলো। উপর থেকে ইমামবাড়া আর সাথে হুগলি নদীর এই দৃশ্য ভীষণ ভীষণ সুন্দর লাগে দেখতে। একটা সুন্দর টাইম কাটিয়ে আমরা এবার ইমামবাড়ার থেকে বেরাবো। ইমামবাড়া থেকে বেরিয়ে আমরা যাব আজকে আমাদের পরবর্তী যে গন্তব্যস্থল হংসেশ্বরী মন্দিরে। ইমামবাড়ার সামনের থেকে আমরা হংসেশ্বরী মন্দিরে যাওয়ার জন্য টোটো নেব। এখান থেকে টোটো আমাদের রিজার্ভ করে যেতে হবে। হংসেশ্বরী মন্দিরের ডিস্টেন্স ইমামবাড়া থেকে প্রায় 7 কিলোমিটার, আর টোটো ভাড়া পড়েছে আমাদের 120 টাকা। এই যে আমরা পৌঁছে গেছি বাঁশবেড়িয়ায়। হংসেশ্বরী মন্দিরটা অ্যাকচুয়ালি ব্যান্ডেলে নয়, এটা হচ্ছে ব্যান্ডেলের পরে স্টেশন বাঁশবেড়িয়াতে। টোটোর থেকে নেমেই তোমরা দেখতে পাবে রাজবাড়ির মেন গেটের একটা ধ্বংসাবশেষ। এখন এই যে এখানে আমরা 2 টাকা দিয়ে জুতো জমা রেখেছি, জমা রেখে এখন আমরা যাচ্ছি মেন মন্দিরের দিকে। ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এই মন্দিরটি। এই মন্দিরটি নির্মাণ কার্য শুরু হয় 1799 সালে। রাজা নৃসিংহদেব এটি নির্মাণ কার্য শুরু করেন, আর এটি নির্মাণ কার্য শেষ হয় 1814 সালে। যতদিন অবধি রাজা নৃসিংহদেব আর বেঁচে ছিলেন না, এটি নির্মাণ কার্য শেষ করেন তার বিধবা পত্নী রানী শঙ্করী দেবী। প্রায় 220 বছরের পুরানো এই মন্দিরটি। এই মন্দিরের ওপরে 13টি রত্ন বা মিনার আছে, যেটি প্রত্যেকটি প্রস্ফুটিত পদ্মের ন্যায় নির্মিত। মন্দিরের যে প্রেক্ষাগৃহের উচ্চতা রয়েছে 70 ফিট। এখানে মা হংসেশ্বরী, যেটি মা কালীরই আরেকটি রূপ, এই রূপে পূজিত হন। বছরে 364 দিন মা এখানে পূজিত হন দক্ষিণা কালী রূপে। একমাত্র দীপান্বিতা অমাবস্যার দিনে মা এখানে এলোকেশী রূপে তান্ত্রিক মতে পূজিত হন। এখানে মায়ের যে মূর্তিটি রয়েছে, প্রস্ফুটিত পদ্মের উপরে পাথরের নির্মিত একটি মূর্তি। এই মন্দিরের একদম পাশেই রয়েছে 350 বছরের পুরনো অনন্ত বাসুদেবের মন্দির। খুব সুন্দর টেরাকোটার কাজ করা এই অনন্ত বাসুদেব মন্দিরটি এখন জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। এই হংসেশ্বরী মন্দির এবং অনন্ত বাসুদেব মন্দির দুটি মন্দিরই এখন আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার হাতে রয়েছে।
এই যে জায়গাটা দেখছেন, এখানে প্রতিদিন ভোগ বিতরণ করা হয় ভক্তদের উদ্দেশ্যে। আপনারা এখানে 50 টাকার বিনিময়ে ভোগ গ্রহণ করতে পারেন। ভোগের কুপন কাটার টাইম হচ্ছে 1টা, আর ভোগ বিতরণ শুরু হয় হচ্ছে 1:30টার থেকে। একদম হংসেশ্বরী মন্দিরের সামনেই রয়েছে রাজা নৃসিংহদেবের রাজবাড়ি। হংসেশ্বরী মন্দির এবং অনন্ত বাসুদেব মন্দির দুটোই খুব সুন্দর একটা স্থাপত্যের নিদর্শন বলা যেতে পারে। আজ থেকে 350 বছর এবং 220 বছর আগে এত সুন্দর যে মন্দির নির্মাণ হয়েছিল, এটা সত্যিই দেখার যোগ্য। আপনারা অবশ্যই একদিন টাইম করে গিয়ে এটা দেখে আসবেন। এখানে মন্দিরের ইতিহাস কিছু লেখা আছে, আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। আমরা এখানে মন্দির থেকে বেরিয়ে এখন যাব বাঁশবেড়িয়া স্টেশনের দিকে, আর ওখান থেকে যাব বাড়ি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।